নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরাই থাকলো বাংলাদেশের। ব্ল্যাক ক্যাপদের কাছে 27 রানে হেরে ওয়ানডের পর টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হল মাশরাফির দল। আবারও ইনজুরিতে মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে ডান হাতের বুড়ো আঙুলে চোট, মাঠের বাইরে থাকতে হবে 4 থেকে 6 সপ্তাহ। আইসিসির দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবতার মুখ দেখবে না মন্তব্য নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহীর। ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ। আর্থিক সংকটের কারণে বাংলাদেশ ভারত টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। টেস্টের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এবং বিপিএল এর রেলিগেশন প্লে অফ না খেলায় সংশ্লিষ্ট 2 ক্লাবকে কারণ দর্শানোর নোটিশ বাফুফের। মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 14 দলকে ফুটবল ফেডারেশনের সংবর্ধনা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। আবারও ব্যর্থ হলো বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের শেষ টি-20তে বাংলাদেশকে 27 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট 167 রানে থামে মাশরাফিদের ইনিংস। মোস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বে ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিমি নিশাম আর কেন উইলিয়ামসন ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, তবে উইকেটে তাদের জমে উঠতে দেননি রুবেল হোসেন। দারুণ এক বাটারফ্লাইয়ে শেষ জিমি নিশাম। এর কিছুক্ষণ পর আবারও রুবেল ফেরান আগের ম্যাচের নায়ক কলিন মুনরোকে। টম ব্রুস মোসাদ্দেক সৈকতের স্রোতে ভেসে গেলে 41 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আর ঠেকানো যায়নি অধিনায়ক কেন উইলিয়ামসন আর কোরি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডব। রান বন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের বোলারদের। 72 বলে 124 রানে জুটি গড়ে মাশরাফির ওভারে সাকিব তামিমের হাতে 2 বার জীবন পাওয়া কেন উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত 60 রান করে। কিন্তু থামানোই যাচ্ছিল না অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়। ছক্কার বৃষ্টি ঝরালেন বে ওভালে। শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সেরা 41 বলে 10 ছক্কা আর 2 চারে 94 রানে দানবীয় ইনিংসে 194 রানে বিশাল সংগ্রহ পায় কিউইরা। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে দারুণ শুরু বাংলাদেশের, কিন্তু আবারও সেই ছন্দপতন। ট্রেন্ট বোল্টের বাউন্সে বাউন্স ব্যাক করলেন তামিম ইকবাল। ব্যক্তিগত 24 রানে ফেরেন তিনি। এরপর সৌম্য আর সাব্বির মিলে ম্যাচে রাখলেন বাংলাদেশকে। কিন্তু শেষ ফিনিশিং কেউই দিতে পারলেন না। সৌম্য 42 আর সাব্বির 18। ঠিক সমান রানে মাহমুদুল্লাহ আউট হলে 12 ওভারে 4 উইকেটে 122 রান অতিথিদের। তখনও ম্যাচে ছিল বাংলাদেশ, তাই তো সময়ের দাবি মেটাতে পারতেন সাকিব আল হাসান, কিন্তু পারেননি আস্কিং রান রেটের সাথে চুলে উঠতে। সাকিব 41 রান করলেও নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অধরাই থেকে যায় বাংলাদেশের। ভক্তদের আবদার কিউই ক্রিকেটাররা মেটাচ্ছেন, তবে মেটাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন আর বাস্তবতার ফারাক স্পষ্টই ফুটে উঠল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগেই ডুবিয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের গল্প ভবিষ্যৎ প্রজন্মকে শোনাতে তাই অপেক্ষা করতে হবে আরো দীর্ঘ সময়। মাঙ্গানুয়ের বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। টানা 2 হোয়াইট ওয়াশ। নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরাই থাকলো বাংলাদেশের। ওয়ানডের পর টি-20 সিরিজেও ভরাডুবির পর ব্যর্থতার দায়ভার ব্যাটসম্যানদেরই বেশি দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। কন্ডিশনের সঙ্গে এরই মধ্যে কিছুটা মানিয়ে নিয়েছে টাইগাররা। তবুও টেস্ট সিরিজটা বেশ কঠিনই হবে বলে মত ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এদিকে জয়ের পুরো কৃতিত্ব দলের সবাইকে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই আনন্দ বাংলাদেশকে হোয়াইট ওয়াশের। এই আনন্দ ঘরের মাঠে ওয়ানডের পর টি-20 সিরিজ জয়ের। ব্ল্যাক ক্যাপসদের জয়ের উল্লাস ছুঁয়ে গেছে স্বাগতিক সমর্থকদেরও। টাইগারদের হোয়াইট ওয়াশের পর পুরো কৃতিত্বটা দলের সবাইকে দিলেন গর্বিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এটা সত্যিই আনন্দের। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করেছে আমাদের ক্রিকেটাররা। সবার মিলিত প্রচেষ্টায় এ জয় এসেছে। এখন টেস্ট সিরিজের অপেক্ষায় আছি আমরা, সেখানেও দারুণ কিছু প্রত্যাশা করছি।
উল্টো চিত্র সফরকারী শিবিরে। গেল কয়েক বছরে বদলে যাওয়া বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সিরিজটা সারাটা জীবন আক্ষেপের হয়ে থাকবে। ওয়ানডের পর টি-20তে কিছু পাওয়ার আশা ছিল সাকিব মাশরাফিদের, হোক না প্রতিপক্ষ স্বাগতিক, কিন্তু তাই বলে শেষটাতে প্রাপ্তির খাতায় কিছুই জুটবে না তা তো হতে পারে না। কিন্তু বাস্তব যে বড়ই নির্মম। কিউইদের দাপটের কাছে শেষ পর্যন্ত টি-20তেও জিতেছে হোয়াইট ওয়াশের লজ্জা। কিন্তু কেন এমন হলো? অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব দায়টা নিয়ে নিলেন নিজেদের দিকেই। আমরা টিম হিসাবে আসলে ওইভাবে খেলতে পারিনি যেভাবে আমাদের খেলা উচিত ছিল। আমরা জায়গায় জায়গায় ভালো করছি, সেটা ব্যাটিং এ বলেন বোলিং এ বলেন, কিন্তু টিম হিসাবে আমরা পুরোটা যেভাবে খেলার দরকার একটা ম্যাচ জেতার জন্য ওটা আসলে আমরা এই 6টা ম্যাচের একটাতেও করতে পারিনি। শেষ হয়েছে রঙিন পোশাকের দুঃস্বপ্ন যাত্রা, এবার সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। পারবে কি বাংলাদেশ কিউইদের প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো কিছু করতে? স্বপ্নটা কঠিন মানছেন সাকিব, তবুও গেল কয়েকদিন নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতায় আশার আলো দেখছেন তিনি। টেস্টের জন্য যেটা হবে, হয়তো এতদিন ধরে যেহেতু আসি, সো কন্ডিশনের সাথে একটু হলেও তো মানায় নিতে পারছি আমরা, আমার কাছে মনে হয়। যদিও টেস্টের উইকেট কমপ্লিটলি ডিফারেন্ট হবে এবং আমার কাছে মনে হয় অনেক বেশি ডিফিকাল্ট হবে আমাদের জন্য এর থেকেও। আগামী 12ই জানুয়ারি 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইনজুরি আর মাশরাফি ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় ইনজুরির শিকার হয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে ম্যাশের। নিউজিল্যান্ড থেকে আবারও এলো দুঃসংবাদ। ডান হাতের বুড়ো আঙুলে চির ধরা এবার 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক। টি-20 সিরিজের শেষ ম্যাচে 18তম ওভারের দ্বিতীয় বলে ম্যাশের একটি বলে সজোরে ব্যাট চালান কিউই হার্ড হিটার কোরি অ্যান্ডারসন। বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন মাশরাফি, কিন্তু তালুবন্দি করতে পারেননি। উল্টো বুড়ো আঙুলে মারাত্মকভাবে আঘাত পান ম্যাশ। প্রাথমিক চিকিৎসা নিলেও পরিস্থিতি খারাপ হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে সিটি স্ক্যান করার পর ম্যাশের ডান হাতের বুড়ো আঙুলে চির ধরা পড়ে। মাশরাফি ছাড়াও এই ম্যাচের ইমরুল কায়েস এবং তামিম ইকবালও কিছুটা চোট পেয়েছেন, তবে তাদের চোট তেমন গুরুতর নয়। যদিও তাদের দুজনকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। আইসিসির দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি কখনোই বাস্তবতার মুখ দেখবে না। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সে সঙ্গে তিনি জানান ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী নিউজিল্যান্ড। আর ব্ল্যাক ক্যাপদের এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মোস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের আরও একটি প্রতিবেদন। এন শ্রীনিবাসন আইসিসিতে না থাকলেও তার কালো মগজের ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল আইসিসির বেশ কিছু অসাধু কর্মকর্তারা। দ্বিস্তর টেস্ট নীতির প্রবর্তন করতে উঠে পড়ে লেগেছিল তারা। ওই দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবায়ন হলে একরকম টেস্ট ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হতো বাংলাদেশ দলকে। ফেব্রুয়ারিতে আইসিসি সবাই আলোচনা হওয়ার কথা রয়েছে দ্বিস্তর টেস্ট নীতির ভবিষ্যৎ নিয়ে। তবে আইসিসির অন্যতম নীতি নির্ধারক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট দ্বিস্তর টেস্ট নীতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন। ফেব্রুয়ারিতে আইসিসির সভায় এ ব্যাপারে আলোচনার কথা থাকলেও যতটুকু জানি দ্বিস্তর টেস্ট নীতির ব্যাপারে অন্য দেশগুলোর আগ্রহ নেই। আর হ্যাঁ, বাংলাদেশ সীমিত ওভারের পাশাপাশি টেস্টে দারুণ উন্নতি করেছে। সম্প্রতি তারা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে। সর্বশেষ 2010 সালে নিউজিল্যান্ড সফর করা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই দলের উন্নতির গ্রাফে দারুণ প্রশংসা করলেন ডেভিড, আর জানালেন টাইগারদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। 2010-এ নিউজিল্যান্ডে আসা বাংলাদেশ ক্রিকেট দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য। এই দল জিততে জানে, সব দলকে হারানোর মানসিকতা তাদের মধ্যে স্পষ্ট। ভবিষ্যতে এফটিপির বাইরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা আছে আমাদের। বাংলাদেশ সব ফরম্যাটেই দারুণ দল হয়ে উঠেছে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইওর সাথে কথা হয়েছে এবং আমরা বসেছিলাম টু ওয়ার্কআউট। আমরা আমাদের স্পেশালি আমাদের ন্যাশনাল টিমের বাইরেও এই টিম বা এজ গ্রুপের কোনো বাইলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় কিনা। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে এবছরে নিউজিল্যান্ডে বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানাবে ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ভারত সফরে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের ভেন্যুর সঙ্গে সূচিতেও আসছে পরিবর্তন। আর্থিক সংকটের কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট আয়োজনে
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অপারগতা প্রকাশ করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমন খবর প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে, যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। 8 ফেব্রুয়ারি টেস্ট হবার কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে শুরু হবে 9 ফেব্রুয়ারি। গেল বছর অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে দেশটির কোনো রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আর্থিক বরাদ্দ দিয়ে বন্ধ করে দিয়েছে বিসিসিআই। যদিও আদালতের সম্মতির ভিত্তিতে চলমান ভারত ইংল্যান্ড সিরিজে আংশিক বরাদ্দ পেয়েছে তারা। আর্থিক জটিলতায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সম্পর্কে টানাপোড়েন চলছে বলেও খবর বেরিয়েছে গণমাধ্যমে। ভারত বাংলাদেশ টেস্ট আয়োজনে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের পর আরও কয়েকটি অ্যাসোসিয়েশনও বিভিন্ন পর্যায়ে ক্রিকেট ম্যাচ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে। ক্রিকেটের আরো খবর, ভারত সফরে একমাত্র টেস্ট ম্যাচের আগে একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। সঙ্গে ভবিষ্যতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দেশগুলোতে এ দল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি 17 বছরেও ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট ম্যাচ খেলা হয়নি বাংলাদেশে। তবে সাদা জার্সিতে বিশ্বের শীর্ষ দলটির বিপক্ষে এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। পূর্বের সূচি অনুযায়ী এবছর 8 ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচটি হওয়ার কথা হায়দ্রাবাদে, কিন্তু বিসিসিআই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে বহুল প্রতীক্ষিত টেস্টটি একদিন পিছিয়ে শুরু হবে 9 ফেব্রুয়ারি। সফরে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। ইন্ডিয়াতে 3 দিন একটা প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করা হচ্ছে, আশা করি হয়তো হয়ে যাবে। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ব্যবস্থাটা করছে, খুব সম্ভবত হয় 3-4-5 কিংবা 4-5-6। এ দল সবশেষ বিদেশ সফর করেছে, তাও প্রায় 1 বছরেরও বেশি আগে। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে শীঘ্রই দেশ দুটিতে জাতীয় দলের মোড়কে এ দল পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি। নিউজিল্যান্ডে যারা গিয়েছে, এখান থেকে আমাদের কিছু বোর্ড অফিসিয়াল গেছে, তাদের সাথে কথাবার্তা চলছে এই দল একটা ওখানে পাঠানো যায় কিনা। অস্ট্রেলিয়া এবং আমরা টার্গেট করেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সফর প্রায় শেষের পথে। এরপর বাংলাদেশকে খেলতে হবে ভারত ও শ্রীলঙ্কায়, যেখানে কন্ডিশন হয়ে থাকে স্পিন বান্ধব। কিন্তু জাতীয় দলে বর্তমানে নেই কোনো স্পিন বোলিং কোচ। সহসাই কোচ নিয়োগ হচ্ছে না বলেও জানান এই বিসিবি পরিচালক। সাইমন হেলমান চলে গিয়েছিল, যার জন্য একটা গ্যাপ হয়ে গেছে, তা আবার শুরু করে করা হবে। তো আমাদের লোকালি যারা স্পিন কোচ আছে, দে আর গুড এনাফ এই একাডেমিতে কাজ করার জন্য। এবার এই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিডিএমের আওতায় শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুর ও ফতুল্লা ছাড়াও খেলা হবে বিকেএসপিতে। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এখনো নির্ধারণ হয়নি ঢাকা প্রিমিয়ার লিগের সূচি, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবল প্রসঙ্গ, সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারার মধ্যে কোন ক্লাব রেলিগেশনে যাবে তা নিয়ে নাটকীয়তা চলছেই। রেলিগেশন নির্ধারণী প্লে অফে অংশ না নিলেও ক্লাব দুটির বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না বাফুফে। আপাতত 2 ক্লাবকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফেডারেশন। আর সিদ্ধান্ত নিতে কালক্ষেপণের কারণ হিসেবে বায়োলজের দোহাই দিয়েছেন বাফুফে লিগ কমিটির চেয়ারম্যান। দেশের ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় আলোচনার নাম বিপিএল এর প্লে অফ নাটকীয়তা, যার মধ্য দিয়ে আবারও প্রকাশ পেল ক্লাবগুলোর স্বেচ্ছাচারিতা আর ফুটে উঠল নির্বিকার বাফুফের অসহায়ত্ব। 22 রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের তলানির 2 ক্লাব ফেনী সকার ও উত্তর বারিধারার সমান 18 পয়েন্ট হওয়ায় রেলিগেশন নির্ধারণে প্লে অফের আয়োজন করে পেশাদার লিগ কমিটি। গেল 4 ও 7 জানুয়ারি প্লে অফ ম্যাচের আয়োজন করলেও একটি ম্যাচেও অংশ নেয়নি 2 দল। প্লে অফে অংশ না নেয়ার পরও তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে না গিয়ে কারণ জানতে চেয়ে ক্লাব দুটিকে চিঠি দিয়েছে পেশাদার লিগ কমিটি। কিন্তু এখানেও বাফুফেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চিঠির উত্তরই দেয়নি ক্লাব দুটি। 8 তারিখে আসলে দুটো দলই মাঠে অনুপস্থিত ছিল, সেই কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির পক্ষ থেকে তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজকে শেষ দিন সেই উত্তর পাওয়ার। যদিও গতকাল আরেকটি ম্যাচ ছিল যেটি হুমায়ুন, যেটি 7 তারিখে, সেটাতেও তারা অংশগ্রহণ করেন নাই। প্রথম লেগে অংশ না নেয়ার পরও কেন দ্বিতীয় লেগের আয়োজন করা হলো এবং ক্লাব দুটির ভাগ্যই বা কি নির্ধারণ হবে, তার জবাব দিতে গিয়ে বায়োলজের দোহাই দিলেন পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শিদি। যে রিপোর্টগুলো আছে তাদেরকে যে আমরা যে ফিকচার করেছি সেখানে তারা অংশগ্রহণ করে নাই, আমরা তাদেরকে কারণ দর্শক দিয়ে ব্যাখ্যা চেয়েছি। আমরা সবগুলো কগনিজেন্সে নিয়ে এই রিপোর্টটা উইথ বাইলজ আমরা ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করব। তারা অ্যাজ পার বাইলজে যে সিদ্ধান্ত আসবে সেটি চূড়ান্ত হিসাবে গণ্য হবে। দেশের ক্লাবগুলোর কাছে বাফুফে কতটা অসহায় তাই যেন আবারও প্রকাশ পেল। যদিও ফুটবল পাড়ায় এখন গুঞ্জন বাফুফে সংশ্লিষ্টরা ক্লাব দুটির সাথে জড়িত বলেই রেলিগেশন নিয়ে এত নাটকীয়তা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
ডিসেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 14 ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলারদের তৈরি করতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বাফুফের সভাপতি। আর দেশের ফুটবল উন্নয়নে যে কোনো সহযোগিতা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে। এ যেন বাংলাদেশের ফুটবলের মিলন মেলা, যেখানে উপস্থিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। দেশের ফুটবলের জীর্ণদশার মাঝে সম্প্রতি মক কাপের প্লেট পর্বের জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 14 দলের অর্জনেই তৈরি হয়েছে এমন মিলন মেলার উপলক্ষ। মক কাপের প্লেট পর্বের ফাইনালে জাপান অনূর্ধ্ব 14 দলকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা অর্জন করে প্লেট পর্বের শিরোপা। আর তাই নতুন প্রজন্মের এসব খেলোয়াড়কে আরো বেশি উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয় দলের সবাই বিকেএসপিতে বাফুফের দীর্ঘমেয়াদী ক্যাম্পে উন্নত প্রশিক্ষণের জন্য দেয়া পূর্ব প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফেব্রুয়ারি মাসে এরা রেসিডেন্সিয়াল ক্যাম্পে চলে যাবে। And this residential camp will continue for the next 4 years as per commitment. এবং ফেব্রুয়ারি মাসের শেষে এরা চলে যাবে এবং এই আন্ডার 14 টিম ছাড়াও বাইরেও there is a selection going on, hunting going on. এবং ওই প্লেয়ারগুলো এদের সাথে এসে মিক্স করবে। এদিকে প্রতিমন্ত্রী বীরেন শিকদার আশ্বাস দেন ফুটবলের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেয়ার। একই সুর ছিল ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কণ্ঠেও। ভবিষ্যতের বার্তা এনে দিয়েছে যে আমরা ভালো করব। আজকের এই আমার জুনিয়র ফুটবলাররা এইজ গ্রুপে খেলেছে, বিকজ এইজ গ্রুপে আমরা ট্যালেন্ট পাচ্ছি। ইট উইল বি মিন যে আমাদের দেশে ট্যালেন্ট জন্ম নেয়। আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি, আমরা দেখিয়েছি। তো সুতরাং আজকে ফুটবলে আমরা কেন পারবো না? ফুটবলে আমাদের পারতে হবে। যে যে অপ্রতুলতা রয়েছে সেই অপ্রতুলতা আমরা সমস্যার সমাধান করে দেব। এদিকে সরকার ও ফেডারেশনের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত অনূর্ধ্ব 14 দলের খেলোয়াড়রা। আর বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রা দাবি জানান নতুনদের সঠিকভাবে পরিচর্যা করার। ওদের ভিতরে কিন্তু একটা জয়ের মেন্টালিটি তৈরি হয়েছে, সো এইটা ওদের ভিতরে সবসময় রাখতে হবে। ওরা যখন ম্যানচেস্টার সিটিকে হারাইছে, ওদের ভিতরে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে যে ওরা যে কোনো দলকে হারাতে পারবে। আমাদের যদি দীর্ঘমেয়াদী ক্যাম্প করানো হয়, যেমন আমরা এখন বিকেএসপিতে চলে গেছি, বিকেএসপিতে এখন পড়াশোনার সুযোগটাও পাচ্ছি। সংবর্ধনায় দলের প্রত্যেক সদস্যকে 20,000 টাকার চেক তুলে দেয়া হয়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে, সোমবার সুইজারল্যান্ডের জুরিখে দেওয়া হবে ফিফার বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট অ্যাওয়ার্ড। লিওনেল মেসি গ্রিজম্যানের চেয়ে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বিএসজে মিডিয়া কাপ ফুটবলের খবর, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সময় টেলিভিশন। স্ট্রাইকার টুটুলের হ্যাটট্রিকে দৈনিক বণিক বার্তাকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সময় টিভি। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। এমন সমীকরণে খেলতে নেমে তাদের শুরুটা ছিল আগ্রাসী, যার ফলটাও আসে বেশ দ্রুত। বক্সের জটলায় বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন টুটুল। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে বণিক বার্তা। বিরতির পর খেলতে নেমে আবারও প্রতিপক্ষের দুর্গে জোড়া আঘাত হানেন টুটুল। ম্যাচের শেষ দিকে বণিক বার্তা একটি গোল পরিশোধ করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। 3 গোল করে ম্যাচ সেরা হয়েছেন টুটুল। সোমবার কোয়ার্টার ফাইনালে সময় টিভির প্রতিপক্ষ দৈনিক সমকাল। এফএ কাপের খবর, ইপিএল এ টেবিলের শীর্ষ 2 দল এফএ কাপের তৃতীয় রাউন্ডে একেবারেই উল্টো 2 চিত্রই দেখল। চতুর্থ স্তরের দলের কাছে জয়বঞ্চিত থাকতে হলো লিভারপুলকে, আর বড় জয় তুলে নিল চেলসি। অ্যানফিল্ডে প্লাইমাউথ আর্জাইলের সঙ্গে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে অলরেডরা। অন্যদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়া জন টেরিকে ছাড়াই 10 জনের দল নিয়ে পিটারবরো ইউনাইটেডকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। প্লাইমাউথ আর্জাইল ইংল্যান্ডের পেশাদার ফুটবলের চতুর্থ স্তরের এই দলটির নাম সেদেশের বাইরে এর আগে কেউ শুনেছে কিনা সন্দেহ, কিন্তু আর যাই হোক, লিভারপুল সমর্থকদের কাছে এতক্ষণে আর্জাইল পরিচিত নামই। এফএ কাপে প্রিমিয়ার লিগ জায়ান্টদের সহজ জয়ের প্রত্যাশা মাটি চাপা দিয়েছে প্লাইমাউথ আর্জাইল। হিসেবের খাতায় বহু ক্রোশ পিছিয়ে থাকা দলটির জন্য ড্রয়ের মাহাত্ম্যটা আরো বড় হয়েছে খেলাটি লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হওয়ায়। গোলশূন্য ম্যাচের পর এফএ কাপে ভাগ্য নির্ধারণে ইয়র্গেন ক্লপের দলকে এই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে আরো একবার।
লিভারপুলের ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ মাঠে নামানোর মাসুল এভাবে গুনতে হবে তা হয়তো ম্যাচের আগে ক্লপের ভাবনায় ছিল না। অ্যানফিল্ডে কখনোই না জেতা আর্জাইলের জালে 21 মিনিটে অরিগির জড়ানো বলটি রেফারির ফ্রি কিকের সিদ্ধান্তে বাতিল হবার পর সফরকারীদের গোলমুখের গেরো আর খুলতে পারেনি লিভারপুল। তবে আরেক ম্যাচে ভুল করেননি চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। গোল মেশিন কস্তা না থাকলেও ফ্যাব্রিগাস, উইলিয়ান, পেদ্রোদের নিয়ে শক্ত একটি দলকেই খেলিয়েছেন তিনি। 67 মিনিটে জন টেরির লাল কার্ড আর 70 মিনিটে একটি গোল হজম। এ দুই ছাড়া পিটার বোরোকে হারাতে বেগ পেতে হয়নি চেলসির। 18 মিনিটে পেদ্রোর গোলের পর 43 মিনিটে বাতসুয়াইয়ের গোলে প্রথমার্ধে 2-0 লিড নেয় কন্তের দল। কস্তা হ্যাজার্ডদের শূন্যস্থান পূরণে প্রতিজ্ঞাবদ্ধ পেদ্রোর অ্যাসিস্টে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল আসে উইলিয়ানের পা থেকে। 75 মিনিটে বাতসুয়াইয়ের পাশে দারুণ ফিনিশিং পেদ্রোর। চেলসির বড় জয়ে জোড়া গোলে স্ট্যামফোর্ড ব্রিজে রাতটা আলোকিত করে রাখেন এই স্প্যানিশ তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর, চতুর্থ সারির ক্লাব প্রেস্টন নর্থ এন্ডকে 2-1 গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল। এদিকে ফরাসি কাপে বাস্তিয়াকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে চতুর্থ সারির ক্লাব প্রেস্টন নর্থ এন্ডের মুখোমুখি হয় ইংলিশ জায়ান্ট আর্সেনাল। খেলা হয় প্রেস্টনের মাঠে, তাই স্বাগতিক হওয়ার সুবিধাটাও বেশ দ্রুতই কাজে লাগায় প্রেস্টন। ম্যাচের 7 মিনিটেই রবিনসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল খেয়ে এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে গানাররা, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতা আর প্রতিপক্ষের শক্ত রক্ষণ ভাগের কারণে প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় ওয়েঙ্গারের শিষ্যদের। বিরতির পর ফিরেই অ্যারন রামসি সমতায় ফেরান আর্সেনালকে। ম্যাচের 89 মিনিটে অলিভার জিরোডের নৈপুণ্যে জয় নিশ্চিত করে আর্সেনাল। এ নিয়ে গানারদের হয়ে টানা 4 ম্যাচে স্কোর করলেন জিরুড। এদিকে ফরাসি কাপে পার্ক দে প্রিন্সেসে প্যারিস সেন্ট জার্মের কাছে পাত্তাই পায়নি বাস্তিয়া। ম্যাচের পরে ফারজানা মুমু, সময় সংবাদ। অপেক্ষার প্রহর শেষ হলো বলে সুইজারল্যান্ডের জুরিখ প্রস্তুত গত 1 বছর ফুটবল বিশ্ব মাতানো সব তারকাদের বরণ করে নিতে। এবার পুরোপুরি নতুন আঙ্গিকে নতুন নামে পুরস্কার দেওয়া হবে বর্ষসেরা ফুটবলার ও কোচদের। তৈরি করা হয়েছে নতুন ট্রফিও। তবে আগ্রহের কেন্দ্রে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। সেরা ফুটবলার হবার দৌড়ে আবারও মুখোমুখি সময়ের সেরা এই দুই ফুটবলার। এছাড়া খেলোয়াড় হিসেবে 3 বার বর্ষসেরা হওয়া জিনেদিন জিদান কোচ হিসেবেও এই পুরস্কার জেতেন কিনা সেদিকেও থাকবে সবার নজর। 1956 সাল থেকে ফ্রেঞ্চ ম্যাগাজিন ফ্রান্স ফুটবল ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে সম্মানিত করে আসছে ব্যালন ডিওর পুরস্কার দিয়ে। তবে 2010 সালে ফিফার বর্ষসেরা পুরস্কারের সাথে একীভূত হয়ে এর নামকরণ হয় ফিফা ব্যালন ডিওর। 2015 সাল পর্যন্ত এ নামেই দেওয়া হয় পুরস্কারটি, কিন্তু 6 বছর একসাথে পথ চলার পর এখন যে যার পথে। ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের নাম পরিবর্তন করে এবার থেকে নতুন নামে দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড পুরস্কার দিবে ফিফা। শুধু নামেই না, পরিবর্তন আসছে ট্রফিতেও। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে নতুন ট্রফি। ফিফার প্রথম বিশ্বকাপের স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে ট্রফিটিতে। শুধু ট্রফি না, ভোটিং প্রক্রিয়াতেও পরিবর্তন এনেছে ফিফা। সদস্য দেশগুলোর কোচ এবং অধিনায়কদের হাতে থাকছে 50% ভোট। বাকি 50% ভোট দেবেন নির্বাচিত সাংবাদিক এবং সাধারণ সমর্থকরা। গত বছরটা ক্রিস্টিয়ানো রোনালদো কাটিয়েছেন স্বপ্নের মতো। বেস্ট ফিফা পুরস্কারের রেসে অনেকটাই এগিয়ে এই পর্তুগিজ তালিসমান। তবে চমক দিয়ে সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুই তারকা লিওনেল মেসি কিংবা আতোয়া গ্রিজমানের হাতে পুরস্কার উঠলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সেরা কোচ হবার রেসে আছেন লিস্টারের ক্লদিও রানিয়েরি, পর্তুগালের ফার্নান্দো সান্তোস এবং রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। শেষ পর্যন্ত যদি জিদানের হাতে সেরা কোচের পুরস্কার ওঠে, তাহলে তিনি হবেন খেলোয়াড় ও কোচ হিসেবে ফিফার সর্বোচ্চ সম্মাননা পাওয়া প্রথম ব্যক্তি। প্রতিবারের মতো এবারও থাকছে সেরা নারী কোচ ও ফুটবলারের পুরস্কার। দর্শনীয় গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ডও আছে। তবে এবারই প্রথমবারের মতো দেয়া হবে ফিফা বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড। 4টি সমর্থক গোষ্ঠী থেকে বেছে নেওয়া হবে কারা ছিলেন বছরের সেরা সমর্থক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও লা লিগার খবর, জয়ের ধারায় ফেরার মিশন নিয়ে লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের এল মাদ্রিগার আতিথ্য দেবে ভিয়ারিয়াল। দুই দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45। বড়দিনের বিরতি শেষে নতুন বছরে কোপা দেল রেতে মাঠে নেমে হতাশ হয়েছে বার্সেলোনা। শীর্ষ 16 প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হতাশ কাতালান শিবির। তবে লিগে আর সেই ভুল করতে নারাজ এনরিকের দল। 40 পয়েন্টে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 6 পয়েন্ট নিয়ে পিছিয়ে থাকা বার্সা সংগ্রহ 36। এরই মধ্যে 2 পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে সেভিয়া।
লিগ শিরোপা ধরে রাখতে হলে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ কাতালানদের জন্য, তাই সেভিয়ার মাঠে তাদের হারিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করার লক্ষ্য বার্সেলোনার। 29 পয়েন্টে প্রতিপক্ষ ভিয়ারিয়াল আছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। তবে দু দলের অধিক পরিসংখ্যানে এগিয়ে আছে বার্সা। শেষ 5 ম্যাচে 4টিতে জয় আছে কাতালানদের, একটি ম্যাচ হয়েছে ড্র। দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে 3 বিভাগে প্রথম হয়েছেন শাহ আলম, ইব্রাহিম হোসেন ও মোশাররফ হোসেন। রংপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট সহ আশপাশের 45টি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। এমন জমজমাট আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি জানান প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা। শফিকুল ইসলাম শফিকের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রাম বাংলার যে কোনো আয়োজনই হয়ে থাকে একটু ভিন্ন আঙ্গিকে, আর সেটা যদি হয় ঘোড়দৌড় তাহলে তো কথাই নেই। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নামের সাথে মিল রেখে স্থানীয় কিছু যুবকের উদ্যোগে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় দেখতে আশপাশের এলাকা থেকে হাজির হন হাজার হাজার মানুষ। নারী, পুরুষ, শিশুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় প্রতিযোগিতা স্থল। রংপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট সহ আশপাশের এলাকার 45টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে 3 বিভাগে প্রথম হয়েছে গাইবান্ধার শাহ আলম, পলাশবাড়ির 7ম শ্রেণীর ছাত্র ইব্রাহিম ও রংপুরের মোশাররফ হোসেন। 3 বছর ধরে আমি ঘোড়া খেলতেছি, আমি প্রথম হয়েছি, সেজন্য আমাকে খুশি লাগছে। লাল নীল পতাকায় বর্ণিল সাজে সাজানো হয় মাঠ। এমন আয়োজনে মুগ্ধ বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা দাবি জানান এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার। গতবারও আসছিলাম, এবারও আসছি। গতবারের চেয়ে এবারকার মানুষের সংখ্যা বেশি। মাঠটা যদি একটু প্ল্যানিং হইতো আর কি, তাহলে হয়তো রানটা আরো ভালো হইতো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা। সবার সহযোগিতা পেলে তা ধরে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তারা। উপজেলার নামকরণ ঘোড়াঘাট, আর এই জন্য আমরা চিন্তা করেছি আমাদের এই উপজেলার নামও যদি ঘোড়াঘাট, অতএব আমাদের এখানে একটা ঘোড়ার খেলা যদি আমরা আয়োজন করতে পারি, এবং এই খেলাতে আমরা দেখছি কোনো বিশৃঙ্খলা, কোনো গন্ডগোল, কোনো মারামারি নাই। প্রতি বছর শীতকালীন একটা অনুষ্ঠান হিসাবে বেছে নিচ্ছি। সবারই দোয়া চাওয়া কামনা করে এই খেলাটা প্রতি বছর আমরা দীর্ঘায়ু করতে পারি, সবার কাছে এই দোয়াই আমার চাওয়া। এই খেলাকে কেন্দ্র করে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে, গড়ে ওঠে বিভিন্ন মিষ্টি আর পিঠাপুলির মেলা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর। কাতার ওপেন টেনিসের খবর। বছরের শুরুটা দারুণভাবে করলেন নোভাক জোকোভিচ। শীর্ষ বাছাই ও র্যাঙ্কিংয়ের 1 নম্বর তারকা স্যার অ্যান্ডি মারেকে হারিয়ে কাতার ওপেনের টানা 2য় শিরোপা জিতেছেন এই সাবেক শীর্ষ তারকা। পুরো আসরে দাপটের সঙ্গে খেলেই ফাইনালে নাম লিখান মারে ও জোকোভিচ। দোহায় দর্শকরা অপেক্ষায় ছিলেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল দেখার। র্যাঙ্কিংয়ের 2 শীর্ষ তারকা দর্শকদের এতটুকু হতাশ করেননি। 6-3 গেমের ব্যবধানে প্রথম সেট জিতে নেন জোকোভিচ। সার্বিয়ান এই তারকার কাছে প্রথম সেট হারার পর কখনোই ম্যাচ জিততে পারেননি অ্যান্ডি মারে। দ্বিতীয় সেটেও 5-3 গেমে এগিয়ে যান জোকো, কিন্তু দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। 7-5 গেমে দ্বিতীয় সেট জিতে নেন অ্যান্ডি মারে। তবে শেষ সেটে আধিপত্য বিস্তার করে 6-4 গেমে জয়ের পাশাপাশি শিরোপাও নিজের করে নেন জোকোভিচ। ফলে 28 ম্যাচ ও 5 টুর্নামেন্ট পর হারের মুখ দেখলেন অ্যান্ডি মারে। এদিকে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে ব্রিসবেন ওপেন টেনিসের শিরোপা জিতেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। ফাইনালে 6-2, 2-6 ও 6-3 গেমে জয় পান দিমিত্রভ। সবশেষ প্রায় 2 বছর আগে এটিপি শিরোপা জিতেছিলেন দিমিত্রভ। দীর্ঘদিন পর ফাইনালে ওঠা এই তারকা এদিন শুরু থেকেই ছিলেন আগ্রাসী। প্রথম সেটে তিনি জয় পান 6-2 গেমে, যদিও দ্বিতীয় সেটে একই ব্যবধানে জিতে নিয়ে ম্যাচে ফেরেন 2014 ইউএস ওপেনের রানার্স আপ কেই নিশিকোরি। কিন্তু শেষ সেটে দিমিত্রভের কাছে আর পেরে ওঠেননি জাপানের শীর্ষ তারকা নিশিকোরি। 6-3 গেমের জয়ে 2 বছর পর এটিপি শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন দিমিত্রভ। আর আসরের 6 বার ফাইনালে উঠলেও খালি হাতে ফিরতে হয় নিশিকোরিকে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরাই থাকলো বাংলাদেশের। ব্ল্যাক ক্যাপদের কাছে 27 রানে হেরে ওয়ানডের পর টি-20 সিরিজও হোয়াইট ওয়াশ হল মাশরাফির দল। আবারও ইনজুরিতে মাশরাফি। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টি-20তে ডান হাতের বুড়ো আঙুলে চোট, মাঠের বাইরে থাকতে হবে 6 থেকে 8 সপ্তাহ। আইসিসির দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবতার মুখ দেখবে না মন্তব্য নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহীর। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আরো দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ।
আর্থিক সংকটের কারণে বাংলাদেশ ভারত টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। টেস্টের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এবং বিপিএল এর রেলিগেশন প্লে অফ না খেলায় সংশ্লিষ্ট 2 ক্লাবকে কারণ দর্শানোর নোটিশ বাফুফের। মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 14 ফুটবল দলকে সংবর্ধনা দিল ফেডারেশন। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।